স্বাগত সবাইকে কুয়াশায়, আর সাথে আছে আমি আরজে শারমিন, আর শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 আজকের প্রথম ঘন্টার গল্প। ট্রেন এসে থামলো পাহাড়পুরে। সুরকি বিছানো নিচু প্ল্যাটফর্ম। কামরার সিঁড়ি বেয়ে নেমে এলেন সমরেশ চৌধুরী। প্রায় ৩৭ বছর পর পা রাখলেন এখানে। ট্রেন থেকে আরো কিছু প্যাসেঞ্জার নেমেছেন। সমরেশবাবু এদের মধ্যে একেবারেই বেমানান। চেহারায় দীর্ঘদিন বিদেশে থাকার জৌলুস। সমস্ত যাত্রী চলে গিয়ে প্ল্যাটফর্ম এখন একদম ফাঁকা। সমরেশ চৌধুরী কোথাও যাননি। কাঁধে ছোট ব্যাগ নিয়ে এপাশ ওপাশ ঘাড় ফিরিয়ে দেখছেন বাল্যবন্ধু পুলিন তাকে নিতে এসেছেন কি না। পুলিন সামন্তর সঙ্গে তার বন্ধুত্ব সেই প্রাইমারি স্কুল থেকে। সমরেশবাবু লেখাপড়ায় বরাবরই ভালো ছিলেন। উন্নতি করতে করতে তিনি এখন ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক, গবেষক। সপরিবারে থাকেন সিয়াটেলে। পুলিনবাবু মাঝারি স্টুডেন্ট, উচ্চাকাঙ্ক্ষাও তেমন ছিল না। রয়ে গিয়েছেন পাহাড়পুরে, কিসের যেন একটা ব্যবসা করেন। সমরেশবাবুর স্কুলের পাঠ শেষ হওয়ার পর বাবা এখানকার বাড়ি জমি বিক্রি করে কলকাতা চলে যান। তারপর থেকে নানা ব্যস্ততায় সমরেশবাবুর আর পাহাড়পুরে আসা হয়নি। পুলিনবাবুর সঙ্গে যোগাযোগ বলতে ২-৪টি চিঠি, তাও বহুদিন হলো বন্ধ হয়ে গিয়েছে। এমন নয় তো পুলিনবাবু স্টেশনে এসে সমরেশবাবুকে না চিনতে পেরে ফিরে গিয়েছেন। ব্যাপারটা অস্বাভাবিক নয়। ৩৭ বছরে মানুষের চেহারায় অনেক পরিবর্তন হয়। পুলিনবাবুর দেখা না পেলে খুবই সমস্যায় পড়ে যাবেন তিনি। বন্ধু পুলিন সামন্তের জন্যই সিয়াটল থেকে সমরেশবাবুর এখানে ছুটে আসা। সরাসরি আসেননি, কলকাতার বাড়িতে বড় লাগেজ রেখে একবেলার জন্য এসেছেন। সমরেশবাবু কাউকেই বলেননি পাহাড়পুরে আসার আসল কারণটা। সমস্যাটা নিজের কাছে গুরুত্বপূর্ণ হলেও ভালো করেই তিনি জানেন যে অন্যের চোখে বিষয়টা আজব এবং হাস্যকর টিকবে। কলকাতার বাড়ির লোকেদের বলেছেন দেশের বাড়ি একবার ঘুরে আসি, অনেক বছর যাওয়া হয়নি। পুলিনবাবুকে চিঠিতে লেখেননি এখানে আসার আসল উদ্দেশ্য। কুশল বিনিময়ের সঙ্গে লিখেছিলেন মার্চের ১৫ তারিখ সকালবেলা পাহাড়পুরে পৌঁছচ্ছি, স্টেশনে থাকিস। চিঠিটা সিয়াটল থেকে পোস্ট করেছেন ফেব্রুয়ারির শেষে। এত কম সময়ের মধ্যে উত্তরের প্রত্যাশাও ছিল না। এখন সন্দেহ হচ্ছে চিঠিটা কি আদৌ পেল পুলিন। ভাবনা শেষ করে সমরেশবাবু স্টেশন মাস্টারের ঘরের দিকে পা বাড়ান। ফেরার ট্রেন কটায় জানতে হবে। দুপা এগোতেই দেখতে পান পাজামা পাঞ্জাবি পরা একজন হুটতে পুটতে তার দিকে এগিয়ে আসছেন। চিনতে ১ সেকেন্ডও লাগেনি বাল্যবন্ধুকে। পুলিনবাবু সামনে এসে এমন ভাবে কথা শুরু করলেন যেন ১ মাস আগেই দেখা হয়েছে দুজনের। বললেন, খুবই সরি, এমন একটা কাজে আটকে গিয়েছিলাম, দেরি হয়ে গেল আসতে। ট্রেনটাও ঢুকিয়েছে রাইট টাইমে, অন্যদিন ৮ ঘন্টা অন্তত লেট থাকে। কথা শেষ করে সমরেশবাবুর কাঁধ থেকে ব্যাগটা হাতে নিয়ে পুলিনবাবু বললেন, চল যাওয়া যাক। বন্ধুর সঙ্গে দেখা হওয়ায় বেশ নিশ্চিন্ত বোধ করছেন সমরেশবাবু। স্টেশন চত্বরের বাইরে এসে বুক ভরে শ্বাস নিলেন তিনি। হাওয়ায় সেই পুরনো দিনের গন্ধ। আশপাশটা বিশেষ বদলায়নি, দোকানপাট কিছু বেড়েছে, মানুষজন চোখে পড়ছে একটু বেশি। পুলিনবাবু বললেন,
রিক্সা ভ্যান একটা চোখে পড়ছে না রে। এই ট্রেনটার প্যাসেঞ্জাররা সব নিয়ে চলে আছে। হেঁটে যেতে হবে, পারবি তো? গাড়ি ছাড়া চলাফেরা করার অভ্যাস নিশ্চয়ই চলে গিয়েছে তো। পারবো, হাঁটতে পারবো, ভালোই লাগবে বললেন সমরেশ বাবু। পুলিন বললেন, চল শর্টকাটে নিয়ে যাবো, কষ্ট হবে না। খানিকটা পাকা রাস্তায় হাঁটার পরই মাঠের পথ ধরলেন পুলিন বাবু। সমরেশ বাবু চারিদিকে তাকাতে তাকাতে চলছেন। এখানকার মাটি লাল, রুক্ষ, ধান চাষ কমই হয়। বিস্তীর্ণ ফাঁকা মাঠ, তাল, সুপারি গাছ, পুকুর, ছোটখাটো ঝোপ জঙ্গল। দূরে টিলার গায়ে সকালের রোদ। ওই টিলাটার কারণেই এখানকার নাম পাহাড়পুর। নিজের ছেলেবেলার এলাকায় এসেও পুরোপুরি যেন বিভোর হতে পারছেন না সমরেশ বাবু। কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে। পুলিন কথা বলছেন কম। সমরেশ বাবু ভেবেছিলেন পুরনো বন্ধু তাকে দেখা মাত্র বুকে জড়িয়ে ধরবেন। সমরেশ বাবু অবশ্য ধরেননি সেটা কি পুলিনের ধুলো মলিন পোশাক, কদিনের না কাটা দাড়ি, উস্কো খুস্কো চুলের জন্য। মাঝের সময়টাতে সত্যি দুজনের মধ্যে অনেক ফারাক হয়ে গিয়েছে। সম্পর্কটা ফের নিবিড় করতে চেয়ে সমরেশ বাবু বন্ধুকে বললেন, পুলিন, তোর মনে পড়ে আমাদের স্কুল বেলার সেসব কথা? কত দুষ্টুমি করেছি। লোকের বাড়িতে ফল ফুল পেরেছি চুরি করে। একবার তো হেড স্যারের বাগানে গোলাপ চুরি করে ধরা পড়ে গিয়েছিলাম। পেয়ারা গাছে দুজনকে বেঁধে হেড স্যার বাড়িতে খবর পাঠালেন। হাসি ফুটল পুলিন বাবুর মুখে। ওরও চোখে ভেসে উঠছে ছোটবেলার দিনগুলো। উৎসাহ পেয়ে সমরেশ বাবু হাঁটতে হাঁটতে বলতে থাকলেন, বাড়িতে না বলে সুরালি জ্যামে চান করতে গিয়েছি। রোদে মাথা না শুকানো পর্যন্ত ঘরে ফিরিনি। পিয়ালডুবির জঙ্গলে কুল জাম পাড়তে গিয়ে পথ হারিয়ে ফেলেছি। তারপর প্যান্ডেল গলে বিনা টিকিটে যাত্রা দেখা। তোর দেখছি সবই মনে আছে রে। বিষাদ মলিন হাসি সহ বললেন পুলিন বাবু। খুশি হয়ে হ্যাঁ বলার বদলে চুপ করে গেলেন সমরেশ বাবু। সবকিছু তার মনে নেই, সেই কারণেই পুলিনের কাছে তার আশা। কথাটা দুম করে পারাও যাবে না। প্রথমত, অকিঞ্চিতকর সমস্যাটা শুনে পুলিন অবাক হবেন খুব। একই সঙ্গে এটাও বুঝবেন যে স্বার্থের কারণে এতদিন পর সমরেশ বাবু শরণাপন্ন হয়েছে বন্ধুর। নানা কথা গল্পের মাঝে সুকৌশলে প্রয়োজনটা মিটিয়ে নিতে হবে। সমস্যাটা তৈরি হয়েছিল ফেব্রুয়ারির মাঝামাঝিতে। ক্লাসরুমের লেকচার শেষ করে সমরেশ বাবু গিয়ে বসেছিলেন ইউনিভার্সিটির কফি কর্নারে। জায়গাটা 10th ফ্লোরে। কাঁচের দেয়াল ভেদ করে দেখা যাচ্ছিল সিয়াটেলের পাহাড় শ্রেণী অলিম্পিক। বছর প্রায় 300 দিন সিয়াটেল মেঘ কুয়াশায় ঢাকা থাকে। সেদিন উঠেছিল অদ্ভুত সুন্দর রোদ। পাহাড়ের মাথায় যেন সোনা গলা বরফ। ওখানে বসে কফি হাতে নিয়ে নিয়মিত স্মৃতি রোমন্থন করেন সমরেশ বাবু। ওই রোদের কারণেই একটু যেন বেশি বেশি মনে পড়ছিল পাহাড়পুরের কথা। পৌঁছে গিয়েছিলেন ক্লাস 4-এর একটা দিনে। হরিনারায়ণ বাবু তার পিরিয়ডে এসে বললেন, তোমাদের একটা কথা শোনাই, যেখানে আমাদের পাহাড়পুরের কথা বলা হয়েছে। তিনি বললেন ছড়াটা। পলাশ ফুলে প্রদীপ জ্বালে ডালে ডালে, কুহু কুহু কোকিল ডাকে সাত সকালে, বাঁশির সুরে পাহাড়পুরে গড়ায় বেলা। এতদূর মনে করেই খটকা লেগেছিল সমরেশ বাবু। ছন্দ তো মিলল না। সাত সকালের পরে নিশ্চয়ই একটা লাইন আছে যার সঙ্গে গড়ায় বেলার মিল থাকবে। লাইনটা মিসিং, কিছুতেই মনে পড়ল না।
ভারী অস্বস্তি শুরু হলো মনে। ভাবলেন একটু সময় দিলে অন্য কাজে ব্যস্ত থাকলে আপনিই মনে পড়বে, যেমন কারো নাম ভুলে গেলে হয়। সময় নিলেন সমরেশবাবু। 2 দিন কেটে গেল, মনে পড়ল না। যতই নানা কাজে ব্যস্ত রাখুন নিজেকে, ঘুরে ফিরে ছড়াটা মাথায় চলে আসছে। খিচখিচ করছে মন, কাজের ভীষণ ব্যাঘাত ঘটছে। হরিনারায়ণ বাবু ছড়াটি যার লেখা তার নাম বলেননি। ইন্টারনেটে ঘেটে লাভ হবে না। কলকাতার কয়েকজন আত্মীয় বন্ধুকে ফোন করে অসম্পূর্ণ ছড়াটা শোনালেন। তারা সম্পূর্ণ করতে পারলেন না। বললেন ছড়াটা প্রথম শুনছেন। ব্যাপারটা নিয়ে আর বেশি খোঁজাখুঁজি করেননি। পাছে তার ছটফটানি দেখে স্ত্রী আর ছেলে মেয়ে ধরে নেন লক্ষণটা মাথা খারাপের। সিদ্ধান্ত নিয়ে নেন পাহাড়পুরে যাবেন। একমাত্র পুলিনই বলে দিতে পারবে হারিয়ে যাওয়া লাইনটা। হরিনারায়ণ বাবুর বলা ছড়াটা ওর এতটাই ভালো লেগেছিল, ঘুরতে ফিরতে বিড়বিড় করতেন। সমরেশবাবু বলতেন, সারাক্ষণ মঞ্চের মতো ছড়াটা কেন আওরাস, কি লাভ হয় তাতে? পুলিনবাবু বলতেন, ছড়াটা একটু ভেবে ভেবে বল, দেখবি দারুণ লাগছে। সত্যি যেন আমাদের পাহাড়পুর দেখে এটা লেখা। পুলিনবাবুকে চিঠি লিখে ছড়া লাইনটা জেনে নেওয়া যেত। তাতে বেশ খানিকটা অনিশ্চয়তা থেকে যাচ্ছিল। হঠাৎ এত বছর পর বন্ধুর চিঠিতে ছড়ার একটা লাইন জানতে চাওয়াটাকে হেয়ালি মনে হতে পারত পুলিনবাবুর। হয়তো উত্তর দিতেন না। সেই কারণেই সময় নষ্ট না করে দেশে আসার প্লেনের টিকিট কাটলেন সমরেশবাবু। শুধুমাত্র ছড়ার একটা লাইনের জন্য এতটা পথ পাড়ি দেওয়ার কথা কাউকে বিশ্বাস করানো যাবে না। আবার সমরেশবাবু এটাও জানেন এই সমস্যা বহু মানুষেরই হয়, তারাও ব্যাপারটা কাউকে জানান না। সামর্থ্যে কুলালে ছুটে যান ছোট্ট স্মৃতি উদ্ধারে। স্মৃতি মানুষের কাছে বড় অমূল্য সম্পদ। যাক, এই সুবাদে কলকাতায় বাবা মা বাড়ির অন্যদের সাথে দেখা হলো। 10 বছর হয়ে গেল কলকাতায় আসা হয়নি। তা কি মনে করে এখানে এলি? পুলিনবাবুর কথায় সংবিত ফিরে পেলেন সমরেশবাবু। প্রশ্নটা যে আসবে জানতেন, উত্তরও রেডি করা। তিনি বললেন, কিছুদিন ধরেই ভীষণ এখানকার কথা মনে পড়ছিল। কলকাতায় আসার কথাই ছিল, ভাবলাম একবার ঘুরে যাই। ভালোই করেছিস। যত বয়স বাড়বে দেখবি ছেলেবেলার কথা খুব বেশি করে মনে পড়ছে। আমারও তোর কথা ইদানিং খুব মনে পড়তো। চিঠিটা পেয়ে কি যে আনন্দ হয়েছিল, কি বলবো তোকে। বন্ধুর কথা শুনে আশ্বস্ত হলেন সমরেশবাবু। যাক, পুলিন মনে কোনো অভিমান পুষে রাখেনি। নিজেকে এখন আর ততটা স্বার্থান্বেষী মনে হচ্ছে না। হাঁটতে হাঁটতে সমরেশবাবু টের পেয়েছেন মাইতিপাড়া, 55 তলা পেরিয়ে এসেছেন। সবই তার চেনা। আগে সবই মাটির বাড়ি ছিল, এখন 2-1টা পাকা বাড়ি চোখে পড়ছে। এরপর চরকডাঙ্গা, ওখানেই পুলিনদের বাড়ি। সমরেশবাবুদের বাড়ি ছিল আরো 2টি পাড়া ছাড়িয়ে। সেখানে যাওয়ার ইচ্ছে নেই পুলিনবাবুর। তাদের বাড়ি হয়তো ভেঙে অন্যরকম হয়ে গিয়েছে, দেখে মন খারাপ হবে। চরকডাঙ্গায় ঢোকার মুখেই পুলিনবাবু সমরেশবাবুর ব্যাগ ফেরত দিয়ে বললেন, আমাদের বাড়িটা নিশ্চয় তোর মনে আছে, গিয়ে বস। আমি তো বাজার দোকান ছেড়ে আসি, তুই আসবি, বলা আছে বাড়িতে। সমরেশবাবু পড়লেন অস্বস্তিতে। বললেন, হঠাৎ বাজার যাওয়ার কি দরকার, চল না একসঙ্গে ঢুকি। পুলিনবাবু বললেন, বারে বাজারে যেতে হবে না, এতদিন পর এলি, ভালো করে খাওয়াতে হবে না বন্ধুকে। আপত্তি জানাতে চাচ্ছিলেন সমরেশবাবু। পুলিনবাবু কোনো কথা না শুনে হাঁটা দিলেন হনহন করে। মাঠের মধ্যে পায়ে চলার রাস্তা ধরে সমরেশবাবু চললেন বন্ধুর বাড়ির দিকে।
টিনের চাল দেয়া মাটির বাড়িটার গায়ে পুলিনের মতোই বয়সের ছাপ লেগেছে। উঠোনের খাটিয়ায় বসে আছে পুলিনের আদলের একটি ছেলে, ধরে নেওয়া যায় পুলিনেরই পুত্র। উঠোনে চড়া মুরগিগুলোকে ছুঁড়ে ছুঁড়ে কি যেন খাওয়াচ্ছে। সমরেশবাবুকে দেখে সসম্ভ্রমে এগিয়ে এলো। আসুন আসুন, ভেতরে আসুন। অভ্যর্থনায় খানিক স্বাচ্ছন্দ্য বোধ করলেন সমরেশবাবু। তাকে খাতির করার কথা পুলিন বলে রেখেছে ভালো করে। মাটির দালানে উঠে এলেন সমরেশবাবু। প্রথম ঘরটায় ঢুকে বিষম একটা ধাক্কা খেলেন। দেয়ালে টাঙানো পুলিনের বড় সড় একটা ছবি, প্লাস্টিক ফুলের মালা ঝুলছে তাতে। একটু আগে যে পুলিনকে তিনি দেখে এসেছেন অবিকল সেই প্রতিমূর্তি। ছবি থেকে চোখ সরাতে পারছেন না সমরেশবাবু। পুলিন বাবুর ছেলে বলে ওঠে, আপনার চিঠি পাওয়ার দুদিন পরেই ঘটনাটা ঘটল। এমন ব্যস্ত হয়ে গেলাম আপনাকে দুঃসংবাদটা জানাতেই পারলাম না। এতদিন পর আপনার চিঠি পেয়ে দারুণ খুশি হয়েছিলেন বাবা। সমরেশ ভেবে পাচ্ছেন না কি বলবেন। 5 মিনিটও হয়নি পুলিন বাবুর সঙ্গে তার দেখা হয়েছে। একথা বললে পুলিনের ছেলে বিশ্বাস করবে না। ভূতের গল্পে এ ধরনের ঘটনা পড়েছেন, বাস্তবে হওয়া সম্ভব নয়। সমরেশবাবু একজন বৈজ্ঞানিক, ভূতের বিশ্বাস তার নেই। কোন ভূতের অভিজ্ঞতা আজ পর্যন্ত সমরেশবাবুর হয়নি। তিনি এটাও জানেন ভূতের অস্তিত্ব দুর্বল মানুষের কল্পনাতেই সীমাবদ্ধ। কিন্তু আজকের এই ঘটনাটার মানে কি? কোন একটা রহস্য তো আছে নিশ্চয়ই, নাকি এটা একটা নিছকে ঠাট্টা? একটু পরেই পুলিন বাড়ি ঢুকে এসে বলবে, কেমন ভরকে দিলাম বলতো? সহজে ঠকতে রাজি নন সমরেশবাবু। নিজের বিস্ময় গোপন করে বন্ধুপুত্রের কাছে জানতে চাইলেন, কবে হলো? এই তো 1 মাসও হয়নি। বলে পুলিনবাবুর ছেলে চেয়ার দেখিয়ে বললেন, আপনি বসুন না। বসলেন সমরেশবাবু। এতক্ষণে লক্ষ্য পড়ল পুলিনবাবুর ছেলের মাথায় চুল বেশ ছোট। বোঝাই যাচ্ছে কিছুদিন আগে মাথা ন্যাড়া করেছিল। সমরেশবাবু ফের জিজ্ঞেস করলেন, কি হয়েছিল? রোড অ্যাক্সিডেন্ট। বাসে করে মহাজনের কাছে শাড়ি আনতে যাচ্ছিলেন, লরি ধাক্কা মারে। গ্রামের লোকজন হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, বহু প্যাসেঞ্জার মারা যান। ছেলেটির কথার মাঝে ঘরে ঢুকলেন পুলিনবাবুর সাদা শাড়ি পরা স্ত্রী, এক মেয়ে, পুত্রবধূ, নাতি নাতনি। সমরেশবাবুর জন্য চা জলখাবার এলো। বাড়ির প্রত্যেক সদস্যই প্রয়াত পুলিনবাবুকে নিয়ে কিছু না কিছু বললেন। পুলিনবাবু নাকি বাল্যবন্ধু সমরেশবাবুর কথা হামেশাই বলতেন, তখন গর্বে উজ্জ্বল হতো ওর মুখ। একযোগে এত মানুষের অভিনয় করে যাওয়াটা বেশ আশ্চর্যের। এদিকে সমরেশবাবু কিছুতেই মন থেকে মেনে নিতে পারছেন না পুলিনবাবু আর ইহজগতে নেই। বন্ধুর মৃত্যুর ঘটনায় ঠিকমতো শোক প্রকাশ করতে পারছেন না তিনি। পুলিনবাবুর বাড়ির লোক হয়তো ভাবছেন মানুষটা আবেগহীন, নিষ্ঠুর। দুপুর কেটে গেল, পুলিনবাবু বাড়ি ঢুকলেন না। বন্ধুর বাড়ির লোক সমরেশবাবুকে যত্ন করে খাইয়েছেন, বিশ্রাম করার জন্য ছেড়ে দিয়েছেন ঘর। আয়োজন সামান্য হলেও আন্তরিকতার কোনো ত্রুটি ছিল না। সমরেশবাবু এ বাড়ির লোকদের জন্য কলকাতার মিষ্টি, বিদেশি সাবান, পারফিউম, টুকটাক জিনিস উপহার হিসেবে এনেছিলেন। সেগুলো দিতে তারা খুবই খুশি হলেন। বিকেলের গোড়াতেই সমরেশবাবু ও বাড়ি থেকে বেরিয়ে আসেন। মেইন রাস্তা ধরে সমরেশবাবু চলছেন স্টেশনের দিকে। দ্বন্দ্বটা রয়েই গেল মনে। পুলিনের এমন আচরণের রহস্যটা উদ্ধার হল না। হঠাৎই খানিক দূর থেকে ভেসে এলো ডাক, এই সমরেশ, সমরেশ দাঁড়া, আসছে। মাঠ থেকে আসছে ডাকটা। সমরেশবাবু ঘাড় ফিরিয়ে দেখলেন, একগাল হাসি সমেত পুলিনবাবু অতি সংকোচের সঙ্গে বললেন, কিছু মনে করিস না ভাই,
এটুকু মিথ্যার আশ্রয় আমার নিতেই হলো, নয়তো তুই কোথায় রেস্ট নিতিস বল? আমার তো এখন কোনো স্থায়ী ঠিকানা নেই। সমরেশবাবু সবকিছু আরো গুলিয়ে গেল। তুই যে কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। বোঝাচ্ছি, চল মেন রাস্তায় না গিয়ে একটু ফাঁকায় ফাঁকায় যাই। মাঠে নেমে এলেন দুজনে। পুলিনবাবু বলছেন, আসলে কি জানিস, এই অ্যাক্সিডেন্টে বাসের বহু লোক মরলেও কিছু মানুষ কিন্তু বেঁচে গিয়েছিল, যার মধ্যে আমি একজন। বাস নদীতে গড়িয়ে পড়ার আগের মুহূর্তে লাফ দিয়ে নেমে পড়ি। তখন ভোর, চারদিক কুয়াশা। হঠাৎ মাথায় এলো, এই তো সুযোগ অভাবের সংসার থেকে পালানোর। অনেকদিন ধরে জোয়াল টেনেছি, বাড়ির লোক ভাবে নদীতে ভেসে গিয়েছি। তা অবশ্য হয়নি। অ্যাক্সিডেন্টে ক্ষত বিক্ষত কার একটা দেহকে আমার মনে করে দাহ কার্য সম্পন্ন করলো বাড়ির লোক। আমি আরো নিশ্চিন্ত হয়ে হেতায় সেতায় ঘুরে বেড়াতে লাগলাম। তোর চিঠি দেখে গিয়েছিলাম বলেই আজ নিজে এসেছিলাম স্টেশনে। এতক্ষণে সমরেশবাবু বুঝতে পারলেন কেন তুলনামূলক নির্জন রাস্তা হাঁটা চলার জন্য বেছে নিচ্ছেন পুলিনবাবু। সমরেশবাবু বললেন, এটা কোনো রাস্তা হলো? বেঁচে থেকেও লোকের চোখে মৃত হয়ে থাকা। মাঠ ধরে হাঁটতে হাঁটতে পুলিনবাবু বলতে থাকলেন, আর পারছিলাম না রে। জীবনে অনেক কষ্ট করেছি, কত ধরনের চাকরি ব্যবসা, কোনোটাতেই তো সফল হয়নি। দুটো মেয়ের বিয়ে দিতে গিয়ে নিঃস্ব হয়ে গিয়েছি। ছেলে সেভাবে নিজের পায়ে দাঁড়ায়নি। ছোট মেয়ে পড়াশোনা করছে, ওরও বিয়ে থা দিতে হবে। সব কাজ আমি সেরে যেতে পারতাম না, দম ফুরিয়ে আসছিল। তাই কটা দিন আগেই না হয় আমি বাড়ির লোকের চোখে অতীত হয়ে গেলাম। এবার স্বাধীন হয়ে ঘুরবো ফিরবো, জীবনে তো কিছুই পেলাম না। তুই, তারপরে আমার অন্য সব স্কুলের বন্ধুরা, কত কিছু পেয়েছিস তোরা জীবনে। জীবনের শেষ দিকে এসে এটুকু মুক্তি কি আমার প্রাপ্য নয়? থামলেন পুলিনবাবু। মাথার উপর দিয়ে একটা পাখি ডাকতে ডাকতে উড়ে যাচ্ছে। বাকি চারপাশটা ভারী নিস্তব্ধ। বিকেল নামছে সেই ছেলেবেলার মতো। ফের পুলিনবাবু বলে উঠলেন, জানি তুই আমাকে স্বার্থপর ভাবছিস, এভাবে সংসার ছেড়ে পালিয়ে যাওয়াটাকে ভালো চোখে দেখছিস না। কিন্তু দেখ, আমি না থাকাতে সংসার মোটেই ভেসে যায়নি। ছেলে আমার ব্যবসাটা ধরে নিয়েছে, শাড়ি নিয়ে বসছে হাটে, দিব্যি চালাচ্ছে। আমি থাকতে ব্যবসার ধার ঘেঁষত না। বন্ধুর অবস্থা শুনে খুবই বিমর্ষ হয়ে পড়লেন সমরেশবাবু। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। একসময় দুই বন্ধু হাতে হাত ধরে ঘুরে বেরিয়েছেন, খিদে পেলে একে অন্যের বাড়িতে খেয়ে নিয়েছেন, কোনো ভেদাভেদ ছিল না। আজ সমরেশবাবুর বৃত্তে মর্যাদায় কত উঁচুতে উঠে গিয়েছেন। পুলিনবাবু তলিয়ে গিয়েছেন ক্রমশ। গত 37 বছরে সমরেশবাবু ভালো করে খোঁজই নেননি বন্ধুর, উচিত ছিল নেয়া। হ্যাঁ রে, তুই কি সত্যিই ছেলেবেলার কথা মনে করে এখানে এলি, নাকি অন্য কোনো কারণ ছিল? আমাদের গ্রাম, স্কুল কিছুই তো ঘুরে দেখলি না, বললেন পুলিনবাবু। সমরেশবাবু ভাবলেন, এখন আর উদ্দেশ্য গোপন করার কোনো মানে হয় না। বন্ধু নিজেই নিজেকে লুকিয়ে রাখতে ব্যস্ত। অভিমান করার মতো মনের পরিস্থিতি ওর নেই। সমরেশবাবু এখানে আসার কারণটা বিশদে জানালেন। ছড়ার একটা লাইনের জন্য ওর এই আকুতিটাকে মোটেও তুচ্ছ তাচ্ছিল্য করলেন না পুলিনবাবু, বরং খুশি হলেন। বললেন, আমি তো ছড়াটার কথা ভুলেই গিয়েছিলাম, কথাটা তুললি বলে খেয়াল পড়লো। অভাবের সঙ্গে লড়াই করতে গিয়ে ছেলেবেলার অনেক কথাই আজকাল আর মনে পড়ে না রে। গোটা ছড়াটা কি তোর মনে পড়ছে? সাগ্রহে জানতে চাইলেন সমরেশবাবু। রহস্যের হাসি হেসে পুলিনবাবু বললেন, পারছি মনে করতে, তবে এখনই তোকে বলবো না। একটা জায়গায় নিয়ে যাব, দেখবি তোর আপনিই মনে পড়বে। চল এখনই চল, ট্রেন আসতে অনেক দেরি। পিয়ালজুবির জঙ্গলের গায়ে বিশাল একটা পাথরখণ্ড আছে। ছেলেবেলায় এখানে এসে বসতেন দুই বন্ধু, আজও এলো। দূরে টিলাটার কাঁধে কমলা সূর্য, জঙ্গলের সামনে সারি দিয়ে ফুল ভর্তি পলাশ গাছ। দূর থেকে ভেসে আসছে মাদলের শব্দ। গলা খাদে রেখে পুলিনবাবু বললেন, কিরে, এবার মনে পড়ছে? সমরেশবাবুর মুখ খুশিতে উজ্জ্বল হলো। মনে পড়ে গিয়েছে হারিয়ে যাওয়া লাইন। বলে উঠলেন ছড়াটা,
পলাশ ফুলে ফুলে প্রদীপ জ্বালে ডালে ডালে, কুহু কুহু কোকিল ডাকে সাত সকালে। ফাগুন দিনে পলাশ বনে নাচের মেলা, বাঁশি সুরে পাহাড়পুরের গড়াই বেলা। পুলিন বাবু রিপিট করলেন। দুই বন্ধু সমস্বরে বলতে থাকলেন ছড়াটা, যেন দুজনেই সেই ক্লাস 4-এ। ওদের ছেলে মানুষ দেখে সূর্য বুঝি ডোবার আগে একটুক্ষণ দাঁড়িয়ে রইল। এদিকে ট্রেন যথাসময়ে চলে এলো। উঠে পড়লেন সমরেশ বাবু। পুলিন বাবু সঙ্গে এসেছেন স্টেশনে। জানলার পাশে বসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা বন্ধুর দিকে তাকিয়ে হাসছেন সমরেশ বাবু। এতক্ষণ যে কাজটা করতে বাধো বাধো ঠিক ছিল সেটা করলেন। পার্সে সামান্য টাকা রেখে বাকিটা বন্ধুর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এটা রাখ। জানি এটুকুতে তোর সমস্যার বিশেষ কোনো সুরাহা হবে না, আপাতত চালিয়ে নে, আমি কলকাতায় ফিরে আরো পাঠাচ্ছি। প্রবল বেগে মাথা নেড়ে আপত্তি জানালেন পুলিন বাবু। বললেন, দয়া দেখি তুই আমাকে ছোট করিস না সমরেশ। বহুদিন পর আজ বেশ সম্মান নিয়ে তোর সঙ্গে সময় কাটালাম। ভাগ্যিস ছড়ার লাইনটা ভুলে গিয়েছিলি। ট্রেন হুইসেল দিল। টাকা পার্সে পুরে হাত দুটো বাড়িয়েছেন সমরেশ বাবু। পুলিন বাবু হাত বাড়িয়ে ছুলেন বন্ধুর হাত। মুহূর্তে সমরেশ বাবুর শরীরে বিদ্যুৎ খেলে গেল। পুলিন বাবুর হাত অসম্ভব ঠান্ডা, সিয়াটেলের বরফের চেয়েও শীতল। তাড়াতাড়ি হাত ছাড়িয়ে নিয়ে কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে রইলেন পুলিন বাবু। ওর ওরকম অপরাধী ভাবটার কারণ দিব্যি বুঝতে পারছেন সমরেশ বাবু। বেচারা সারাদিন অতি সাবধানে সত্যিটা লুকিয়ে রেখেছিলেন। স্টেশনে নিতে এসেছিলেন দেরি করে। লোক চলাচলের রাস্তা দিয়ে বন্ধুকে নিয়ে চলাফেরা করেননি। করলে সমস্যা হতো। পুলিন বাবুকে কেউ দেখতে পেত না। সমরেশ বাবুকে একা একা বকবক করতে দেখলে লোকে ভাবত পাগল। একেবারে শেষ মুহূর্তে আবেগ সংযত করতে পারেননি পুলিন বাবু। ছুঁয়ে ফেলেছেন বন্ধুর হাত। সমরেশ বাবুর বুঝতে অসুবিধে হল না। তার বন্ধু অনেক আগেই চলে গিয়েছেন চিরস্থায়ী সত্যের দেশে। হাজার সূর্য বন্ধুর উষ্ণতা আর ফিরিয়ে দিতে পারবে না। কখন যেন ট্রেন ছেড়ে দিয়েছে, পিছিয়ে যাচ্ছে প্ল্যাটফর্ম। বন্ধুর উদ্দেশ্যে হাত নাড়তে গিয়েও পারেন না সমরেশ বাবু। একেবারে অবশ হয়ে গিয়েছে। হাতে ঠিকঠাক সার ফিরল কলকাতায় এসে, পুলিন বাবুর স্ত্রীর নামে একটা ভালো অঙ্কের চেক কাটার পর। যদিও সেই টাকার চেয়ে ছড়ার লাইনটা অনেক দামি। চেকটা পোস্টে ফেলে ছড়ার লাইন বুকে নিয়ে সিয়াটেলের প্লেন ধরলেন সমরেশ বাবু। বন্ধুরা, এতক্ষণ শুনলেন ফিরে আসা সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা, আর পরে শোনাচ্ছিল সেতু। কুয়াশার মূল কাহিনী শুনবো আজকে। কুয়াশার মূল কাহিনী লিখেছেন এবং নাট্যরূপ দিয়েছেন শেগুফতা আবিদ শাড়ি, আর সাউন্ডে ছিলেন খালিদ, আর নাট্যাংশ পরিচালনা করেছেন শেগুফতা আবিদ শাড়ি। তো ঠিক আছে, গল্পের নামটি এখন বলছি না, গল্পটা শুনবো তারপরে। আর প্রথম অংশটি এখন শুনছি, অর্থাৎ প্রথম পর্বটি এখন শুনবো, তারপর ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসবো পরের পর্ব নিয়ে। একটি বাড়ি থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মেয়েটির কোনো পরিচয় পাওয়া যায়নি। বাড়ির দারোয়ান বলছে, একদিন আগে অপরিচিত একটি মেয়ে ও একটি ছেলে বাড়ির ভেতরে ঢোকে, পরে তাদের আর বের হতে দেখা যায়নি। এদিকে মেয়েটির ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে মেয়েটিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তবে বাড়িটির অন্যান্য বাসিন্দারা কোনো আওয়াজ শুনতে পায়নি। এদিকে দারোয়ানের বর্ণনা অনুযায়ী পুলিশ একটি প্রতিকৃতি তৈরি করে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। প্রতিকৃতির সাথে মিলে যাওয়া কোনো ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে 20,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। আমাদের চারপাশে যা কিছু ঘটে সবই স্বাভাবিক ঘটনা। এমনকি দুর্ঘটনাগুলো স্বাভাবিকভাবেই আমাদের সবার জীবনে আসে, কারণ সেগুলো আমাদের জীবনেরই অংশ। এটা তো কথাতেই আছে, সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ।
কিন্তু সবার জীবনে কি এই সুখ দুঃখের খেলাটা অন্যদের মতো করে জমে ওঠে? সবার জীবনে কি দুঃখের পরে সুখ আর সুখের পরে দুঃখ আসে? কখনো তাকিয়ে দেখেছেন আপনার আশেপাশে? দেখেছেন কি কাউকে যে জীবনে শুধুই সুখী, যার কোনো দুঃখ নেই? আর এমন কাউকে কি দেখেছেন যে সারা জীবন শুধু কষ্টই করে যায়? প্রতিটা দিন অজস্র কষ্টের বিনিময়ে সে শুধু ভাবে এবার হয়তো সুখের দেখা মিলবে, কিন্তু সে আশায় আশায় বসে থেকে আর সুখের দেখাই পায় না। এমন মানুষ সত্যিই মেলাভার। আজকের গল্পটা সুমি আর তার পরিবারকে নিয়ে। নির্ঝঞ্ঝাট ছিমছাম একটা পরিবার, বাবা মা আর 2 বোনকে নিয়ে ছোট্ট একটা পরিবার। হাসি মজা খুনসুটিতে কেটে যায় ওদের দিন। বাবা মা আর ছোট বোন উর্মি গেছে গ্রামের বাড়িতে, আর বড় বোন শহরে পড়াশোনা করে, তাই ওখানেই থাকে। সুমির আর গ্রামের বাড়ি যাওয়া হয়নি, কারণ সামনের সপ্তাহ থেকে ওর পরীক্ষা শুরু। কিন্তু এদিকে বাড়িতে একা একা মনও টিকছে না, তাই রাতের খাওয়া দাওয়া শেষে বসে বসে টিভি দেখছিল। একটি সাধারণ পরিবারের সাধারণ একটা গল্প। কিন্তু মাঘ মাসের কোনো এক রাতে ওদের এই সাদা মাটা জীবনে কোত্থেকে এলো যেন এক কাল বৈশাখী ঝড়। রিমোট দিয়ে টিভিটা বন্ধ করতে মনে হলো পেছনে কে যেন দাঁড়িয়ে আছে। পেছন ফিরে তাকাতেই সুমির মনে হলো একটা আবছা আলোর মধ্য থেকে কটা ছায়া সরে গেল যেন। কে? নিশ্চয়ই কেউ ঢুকেছে বাড়িতে। সুমি ধীর পায়ে এগোতে থাকে রান্নাঘরের দিকে। ওখানে রাখা আছে ওর খুব প্রিয় সবজি কাটার ছুরি। সুমি রান্না বান্না করতে খুব পছন্দ করে, তাই রান্নাঘরের সবকিছুই তার খুব প্রিয়, বিশেষ করে এই ছুরিটা। এটা ছোট মামা কোরিয়া থেকে এনে দিয়েছিল, খুব ধার। আপাতত ওটা দিয়েই আত্মরক্ষার পরিকল্পনা করে সুমি। ছুরিটাতে হাত দিতে যাবে, অমনি কে যেন পেছন থেকে এসে মুখ চেপে ধরে সুমির। হাত থেকে পড়ে যায় ছুরিটা। মাথায় প্রচন্ড আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে সুমি। তারপর তার সাথে কি হয়েছে কিছুই জানে না সে। বহুক্ষণ পর জ্ঞান ফিরল সুমির। চোখের সামনে সবকিছু এখনো কেমন যেন ধোঁয়াটে লাগছে। মাথার কোনো এক জায়গা প্রচন্ড ব্যথা, কিন্তু কোথায় ব্যথা সেটাও বুঝে ওঠার শক্তি যেন হারিয়ে ফেলেছে সে। অনেক কষ্ট করে চোখ মেলে তাকানোর চেষ্টা করছে সুমি। ওটা হচ্ছে সামনে কেউ একজন বসে আছে, একটা ছেলের ছায়া। হ্যাঁ, এই ছেলেটার ছায়াই তো দেখেছিল তখন সে। ধীরে ধীরে চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছে ছেলেটার প্রতিচ্ছবি। আরে, এই ছেলেটাকে তো সুমি এর আগেও দেখেছে। কোথায় দেখেছে? হঠাৎই ধক করে উঠল সুমির বুকের ভেতরটা। একটু আগে এই ছেলেটার ছবি তো দেখাচ্ছিল টিভিতে। একটা মেয়েকে মেরে ফেলে পালিয়ে বেড়াচ্ছে সে। এই ছেলেটা এখানে কি করছে? ও তো একটা খুনি। তবে কি এখন সুমিকেও সে? তুমি এখন ঠিক আছো তো? আমি সত্যিই খুব সরি, আমি তোমাকে আঘাত করতে চাইনি। প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি একটু স্থির হও। আমি তোমাকে সব খুলে বলতে চাই। না, আমি তোমার মুখ খুলবো না। যতক্ষণ না তুমি আমার কথা শুনছো ততক্ষণ তুমি এভাবে আটকে থাকবে। প্লিজ দেখো, তোমার কি নাম আমি তা জানি না, তুমি যেই হও না কেন। আমি তোমাকে আবারও বলছি, আমার কথা শোনো, তারপর আমি তোমার সব বাঁধন খুলে দেব। আমি কথা দিচ্ছি, বিশ্বাস করো, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি যা যা বলছি তুমি শুধু তা মন দিয়ে শোনো। তুমি টিভিতে একটু আগে খবরে আমার ছবি দেখেছো, কিন্তু বিশ্বাস করো আমি কোনো খুন করিনি। আমি ওই মেয়েটাকে চিনিই না। আমি ওই বাড়িটাতে গিয়েছিলাম সত্যি, কিন্তু অন্য একটা কাজে গিয়েছিলাম। ওই মেয়েটা আমার সাথেই ছিল না।
আমি যখন বের হয়ে আসি বাড়িটার গেটে দারোয়ানটা ছিল না, তাই সে আমাকে বের হতে দেখেনি। আমি বুঝতেই পারছি না আমি কিভাবে এর মধ্যে ফেসে গেলাম আর কিভাবে এর থেকে মুক্তি পাবো। আমি সত্যিই জানি না কিছু। একটা মার্কেটের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটা ইলেকট্রনিকের দোকানের সামনে দেখি টিভিতে আমার ছবি দেখাচ্ছে। আমি পুরো থোয়া হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। তারপর দেখলাম লোকজন আমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছে। তারপর এই 2 দিন যে কিভাবে আর কোথায় কোথায় পালিয়ে বেড়াচ্ছি কিছুই জানি না। চারিদিকে আমার ছবি ছড়িয়ে দিয়েছে পুলিশ, কিন্তু সবাইকে কি করে বোঝাই আমি যাকে চিনি না জানি না তাকে আমি কেন খুন করতে যাব? এই কদিন কিছুই পেটে পড়েনি আমার। তোমার বাসায় খাবার দাবার কিছু আছে? আমাকে একটু খেতে দেবে? ও, তুমি কথা বলবে কি করে? আমি তো তোমার মুখ আটকে রেখেছি। আচ্ছা, তুমি আমাকে ইশারায় বলো। তুমি আমার কথা বিশ্বাস করেছো? তুমিও অন্যদের মতো আমাকে খুনি ভাবো না, বলো। ও, থ্যাংক গড, তুমি বিশ্বাস করেছো তাহলে। দাঁড়াও, আমি তোমার মুখ খুলে দিচ্ছি। আই এম সরি তোমাকে হার্ট করার জন্য। আমি সত্যিই খুব দুঃখিত, আমাকে মাফ করে দাও। আমার নাম জাকির। তুমি? আমি সুমি। এই বাসায় তুমি একা একা থাকো? তোমার ভয় লাগে না? আমি একা থাকি না, আমার বাবা মার ছোট বোন থাকে। ওরা গ্রামের বাড়িতে 2 দিনের জন্য বেড়াতে গেছে, কাল সকালে চলে আসবে। আর আমার বড় বোন শহরে হোস্টেলে থেকে পড়াশোনা করে। আমাকে কয়টা দিন তোমাদের বাড়িতে থাকতে দেবে প্লিজ? কিভাবে সম্ভব? কাল সকালে বাবা মা চলে আসবে। আর আর ওরা তোমাকে দেখলে কি ভাববে বলো তো? আর তাছাড়া তোমাকে আমি কেনই বা বাড়িতে থাকতে দেব? তুমি সত্যিই খুন করেছো কিনা তা তো আমি জানি না। তোমার মুখের কথায় বিশ্বাস করে কি যুক্তিসঙ্গত কথা? আর তাছাড়া বাবা মা যদি তোমাকে দেখে চিনে ফেলে, তারাও যে আমার মতো তোমার কথা বিশ্বাস করবে তার কোনো গ্যারান্টি আছে? তাও তো ঠিক, এটা তো আগে আমার মাথায় আসেনি। ওনারা যদি সত্যি আমাকে চিনে ফেলে আর আমাকে পুলিশের কাছে ধরিয়ে দেয়, তাহলে তো আমি সত্যিই বিপদে পড়ে যাব। সেই জন্যই তো বলছি তুমি চলে যাও, অন্য কোথাও গিয়ে আশ্রয় নাও। তা ঠিক, কিন্তু কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। যা মনে হচ্ছে আমাকে পুলিশের হাতে ধরা পড়তেই হবে, সে আজ হোক আর কাল, আর অকারণে শাস্তি ভোগ করতে হবে। তুমি না বললে তোমার খিদে পেয়েছে? আর খেয়ে কি হবে, একেবারে জেলের ভাতই খাবো। আচ্ছা থাক, তোমাকে আর কোথাও যেতে হবে না, তুমি এখানেই থাকো। মানে সত্যি? কিন্তু তোমার বাবা মা? সে আমি সামলে নিব। বলবো তুমি আমার কলেজের বন্ধু, বাসায় কেউ নেই আর তোমার ভূতের ভয়, তুমি একা থাকতে পারো না, তাই এখানে কিছুদিন থাকতে এসেছো। কিন্তু ওনারা যদি আমাকে চিনে ফেলে? আরে চিনবে না, কারণ আমাদের গ্রামের বাড়িতে টিভি নেই আর পত্রিকাও নেওয়া হয় না, তাই তারা জানবে না। কিন্তু কাল ফেরার পর থেকে তো টিভিতে ঠিকই দেখবে আমাকে। আমার খবরটা তো একভাবে প্রচার করা হচ্ছে। কেবল লাইনটা খুলে দেব, বলবো 7 দিন লাইন থাকবে না। আর তুমি নিশ্চয়ই 7 দিনের বেশি থাকবে না? না, তা থাকবো না, কিন্তু তোমার মাথায় তো অনেক বুদ্ধি। তোমাকে দেখে বোঝাই যায় না যে তোমার মাথায় এত বুদ্ধি। আচ্ছা ঠিক আছে, আর বেশি প্রশংসা করতে হবে না, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। জাকিরকে সবকিছু বুঝিয়ে খেতে দেয় সুমি। সব যেন গোগ্রাসে খেয়ে ফেলে জাকির। তার মানে সত্যি এই কদিন খাওয়া দাওয়া হয়নি ছেলেটার। ছেলেটাকে দেখে মায়া হয়ে ঘরের অনেক কাজও করে দিল সে। সব কাজ গুছিয়ে শেষ করতে করতেই সবাই চলে এলো। ওই যে বাবা মা চলে এসেছে, তোমাকে যা যা বলেছিলাম তোমার মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে। ও আর হ্যাঁ, তুমি কিন্তু ভুলেও বলতে যেও না যে তুমি রাতে এখানে ছিলে, বলবে সকালে এসেছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাবা
মা তোমরা চলে এসেছো? এত দেরি হলো যে? আরে আর বলিস না, ট্রেন লেট ছিল। আরে এই ছেলেটাকে? মা ওর নাম জাকির, ও আমার সাথেই কলেজে পড়ে। ওর বাসায় সবাই খুব জরুরি কাজে বাড়িতে গেছে, ও যেতে পারেনি। আমাদের সামনের সপ্তাহ থেকে পরীক্ষা না, সেই জন্য। এই জাকির বলো না। জি চাচি, আমার আব্বা আম্মা কেউ বাড়িতে নেই, আর আমার একা একা বাড়িতে থাকতে খুব ভয় হয়। আমার ভীষণ ভূতের ভয়, তাই কয়েকটা দিন আপনাদের বাড়িতে থাকতে দিলে খুব ভালো হতো, যদি আপনাদের কোনো সমস্যা না থাকে তাহলে। তোমাদের এই শহরে আর কোনো আত্মীয় স্বজন নেই? জি না চাচি, থাকলে কি আর আপনাদের এখানে থাকতে আসি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত জেরা করছো কেন ছেলেটাকে? এতটুকু ছেলে থাকলে থাকুক, তো কি হয়েছে? বাইরের ঘরটা তো ফাঁকাই পড়ে আছে, ও তো ওখানেই থাকতে পারে। জি না চাচা, আপনাদের অসুবিধা হলে থাক, আমি অন্য কোথাও ম্যানেজ করে নেব। আরে না বাবা, আমাদের কোনো অসুবিধা হবে না, তুমি এখানেই থাকো। কিন্তু চাচি। এই দেখেছো, তুমি এমন ভাবে কথা বললে ছেলেটার সাথে, ও ভয় পেয়ে গেল। এখন তুমি নিজের মুখে ওকে থাকতে বলো, না হলে বেচারা চলে যাবে। আচ্ছা বাবা ঠিক আছে, তুমি থাকো এখানে, আমাদের কোনো সমস্যা নেই। যাক, সব সমস্যা মিটে গেল তাহলে। আপনাদের যে কি বলে ধন্যবাদ দেব। আরে ধন্যবাদ দিতে হবে না, এসো তোমাকে আমার ছোট বোনের সাথে পরিচয় করিয়ে দিই। উর্মি, ওর নাম জাকির। জাকির ও উর্মি আমার ছোট বোন। ও বোধহয় চায় না আমি এখানে থাকি, ওর বোধহয় আমাকে পছন্দ হয়নি, তাই না? আরে না, আমার ছোট মেয়েটা একটু কেমন যেন, মিশুক না। সুমি যেমন সবাইকে খুব সহজে আপন করে নিতে পারে, উর্মি আবার অমন না। আর আমার বড় মেয়ে রুমি তো সুমির চাইতেও আরো অনেক বেশি মিশুক। হয়েছে মা, এখন আর বড় মেয়ের কোনো কীর্তন শুরু করো না। কি হিংসুটে মেয়ে রে বাবা। ঠিক আছে যা, তুই আমার সবচেয়ে লক্ষ্মী মেয়ে। এখন হয়েছে, খুশি তো? হ্যাঁ খুশি, খুব খুশি। সারাদিন বেশ গল্পগুজব করেই কেটে গেল ওদের। এদিকে সুমির যে আর এক সপ্তাহ পরে ফাইনাল পরীক্ষা, সেদিকে যেন ওর কোনো নজরই নেই। ওর বাবা মা ওকে বলতে বলতে ক্লান্ত। যতই বকাঝকা করা হোক না কেন, সুমিকে পড়তে বসানো খুবই কঠিন। পড়াশোনায় মেয়েটার একদমই মন নেই। সুমির অন্য দুই বোন আবার খুবই ব্রিলিয়ান্ট, ওদের ব্রেইনও খুব শার্প, আর পড়তেও খুবই পছন্দ করে ওরা। আনন্দ নিয়ে পড়লে এমনই রেজাল্ট ভালো হয়, আর পড়ায়ও মন থাকে। কিন্তু এটা যেন সুমি বুঝতেই চায় না, ওর সব মনোযোগ রান্না বান্নার দিকে। রান্নার ঘরই যেন ওর জগৎ। সারাদিন অনেক আড্ডাবাজির পর সবাই যার যার ঘরে ঘুমোতে চলে গেল। জাকিরকে বাইরের ঘরটাতে বিছানা করে দিয়ে এলো সুমি। জাকিরের কেবল চোখটা লেগে এসেছে, এমন সময় একটা মেয়ের হাসির শব্দে ঘুম ভেঙে গেল। কে কে হাসে? চিনতে পারছো না আমায়? না না, আমি চিনতে পারছি না। কে কে আপনি? কেন চিনতে পারছো না? দুদিন আগেই যাকে মেরে ফেললে তাকে চিনতে পারছো না? না, আমি কাউকে মারিনি, আমি কাউকে খুন করিনি। আপনার ভুল হচ্ছে। না না না, আমি কাউকে মারিনি, আমি কাউকে খুন করিনি। আপনার ভুল হচ্ছে। আমি প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব, প্রতিশোধ। না, আমি তো কিছু করিনি, তাহলে কেন প্রতিশোধ নেবেন? আমার কোনো দোষ নেই। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। না, ছাড়বো না, ছাড়বো না, কাউকে ছাড়বো না। সবাইকে শেষ করে ফেলবো, সবাইকে শেষ করে ফেলবো। যে যে আমার মৃত্যুর জন্য দায়ী, সবাইকে শেষ করে ফেলবো। না সবাই না, শেষ করে ফেলবো, না, সবাইকে শেষ করে ফেলবো। জাকিরের দম বন্ধ হয়ে আসতে থাকে, কি করবে বুঝে উঠতে পারে না। সুমির কথা একদিক দিয়ে সত্যি হয়ে উঠতে থাকে ওর জীবনে। একা একা থাকতে কি তবে ওর সত্যি ভয় হচ্ছে? কিন্তু এমন কেন হবে? নাকি সত্যি এই ঘরে জাকির ছাড়াও অন্য কেউ আছে?
একবার চারদিক ভালো করে দেখে নেয় জাকির। না তো, কোথাও তো কেউ নেই। তবে ও এতক্ষণ কার সাথে কথা বলছিল? কে হাসছিল? কে বলছিল যে সে প্রতিশোধ নিতে চায়? এই কণ্ঠ তো সে কোনো দিন শোনেনি। তবে কি এটা সেই মেয়েটি যার খুনের দায়ে পালিয়ে বেড়াচ্ছে জাকির? কিন্তু তাকে তো জাকির খুন করেনি। তবে কেন মেয়েটার আত্মা জাকিরকে তাড়া করছে? সবাই সন্দেহ করছে যে জাকির মেয়েটাকে খুন করেছে, কিন্তু জাকির তো জানে সে তা করেনি। এমনকি মেয়েটারও জানা আর বোঝা উচিত যে জাকির নির্দোষ। তবে কেন জাকিরের পেছনে লেগেছে সে? অনেক ভেবেও কোনো কুল কিনারা করতে পারল না জাকির। ছুটে বেরিয়ে গেল ঘর থেকে, গিয়ে ওই বাড়ির মেইন গেটে জোরে জোরে ধাক্কা দিতে লাগলো। দরজা খুলুন প্লিজ, প্লিজ কেউ দরজা খুলুন প্লিজ। কে কে এত রাতে দরজা ধাক্কাচ্ছে? এই এই ওঠো না, দেখো না। এই এত রাতে কে আবার? বাবা, বাবা জাকির মনে হয় ভয় পাচ্ছে। চলো না দেখিও কি হয়েছে। কিসব উটকো ঝামেলা যে নিয়ে আসে এই মেয়েটা, ভালো লাগে না যত সব। এখন চলো গিয়ে দেখি আগে। চলো দেখি। কে যেন একভাবে দরজা ধাক্কিয়ে চলেছে। এত জোরে কে দরজা ধাক্কাচ্ছে এত রাতে? এত শব্দে তো আশেপাশের বাড়ির মানুষদেরও ঘুম ভেঙে যাবে। সুমি তার বাবা মাকে নিয়ে খুব সাহস করে দরজাটা খুলে। খুলে অবাক হয়ে যায়, আরে এ তো জাকির। জাকির এখানে এত রাতে কি করছে? বাইরের ওই ঘরে কেউ আছে, কেউ আছে ওই ঘরে। ওই ঘরে আবার কে থাকবে বাবা? ওই ঘরে তো কেউ থাকে না। না না না, কেউ ছিল, আমার সাথে কথা বলছিল। কি কথা বলছিল? না কিছু না, তেমন কিছু না, শুধু হাসছিল। হাসছিল মানে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এত রাতে কে আবার হাসবে? একটা মেয়ের হাসি শুনেছি আমি। মেয়ের হাসি? মেয়ে মানে হয় আমি, না হয় সুমি, আর না হয় উর্মি। কিন্তু আমরা তো সবাই ঘুমাচ্ছিলাম। না, আপনাদের কারো গলা না, অন্য একটা মেয়ের গলা। আমি ঠিকই শুনেছি। মা, আমার মনে হয় উর্মি হয়তো ওকে ভয় দেখিয়েছে। উর্মি কেন ওকে ভয় দেখাতে যাবে? কারণ তোমার ছোট মেয়ের ভাব কেমন তুমি জানো না? জাকিরকে ওর পছন্দ হয়নি, তাই ভয় দেখিয়ে তাড়ানোর মতলব করছে। কিছু বলিস না তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? দেখ না দিব্যি নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আচ্ছা যাই হোক, তোমার যদি বাইরের ঘরে থাকতে ভয় হয় তাহলে তুমি না হয় এখানেই এই ড্রয়িং রুমেই শুয়ে পড়ো। অনেক রাত হয়েছে, এত রাতে এসব ভালো লাগছে না। হ্যাঁ ঠিকই বলেছ। তোমার এখানে তো আর নিশ্চয়ই ভয় লাগবে না। আশেপাশের সব রুমে আমরা আছি, তুমি এখানেই শুয়ে পড়ো। জি আচ্ছা। আশ্চর্য মা, তোমার ছোট মেয়ের কোনো বিচার না করে তোমরা ঘুমাতে চলে যাচ্ছ। এত রাতে কারো বিচার করতে হবে না, যা করার সকালে করব। যাও তো এখন, সবাই যার যার ঘরে গিয়ে শুয়ে পড়ো। বাবার কাছে ঝাড়ি খেয়ে অভ্যস্ত সুমি, তবুও মুখ ভার করে ঘরে ফিরে আসে। কেন জানি মনের ভেতর খচখচ করতে থাকে সুমির। জাকির কিছু একটা বলতে চাচ্ছিল কিন্তু বলল না। সেটা কি বাবা মা সামনে ছিল বলে, নাকি জাকির সুমির কাছ থেকেও কিছু একটা লুকোতে চাচ্ছিল? এই ছেলেটাকে বুঝে উঠতে পারছে না সুমি। একবার মনে হচ্ছে জাকিরকে বিশ্বাস করা যায়, আবার ছেলেটা এমন সব অদ্ভুত অদ্ভুত আচরণ করছে যা কিছুতেই বোধগম্য হয়ে উঠছে না সুমির কাছে। সুমির এমন কেন মনে হচ্ছে যে জাকির বাড়ির ভিতরে ঢোকার জন্যই আসলে এই ভয় পাওয়ার নাটকটা করল? কিছুই বুঝতে পারছে না সুমি। সে বরাবরই ভীষণ অ্যাডভেঞ্চার প্রিয়। এত সাসপেন্স কিছুতেই বরদাস্ত করতে পারছে না সে। সকাল পর্যন্ত অপেক্ষা করা তার পক্ষে সম্ভব না। সে এখনই যাবে জাকিরের কাছে, এখনই শুনতে হবে যে ও কি বলতে চাচ্ছিল। জাকির, এই জাকির। না না না। জাকির উঠো। না না, আমি কিছু করিনি। চোখ খোলো জাকির,
দেখো তো আমায় চিনতে পারো কিনা। না, আমি কিছু করিনি, আমি খুন করিনি। জাকির, এই জাকির ওঠো। হ্যাঁ, কে? আরে আমি সুমি। ও তুমি, কি হয়েছে? কিছু হয়েছে নাকি? না কিছু হয়নি, কিন্তু তোমার কি হয়েছে এবার সবকিছু খুলে বলো তো। কি খুলে বলবো? তখন বাবা মার সামনে যা বলতে পারোনি তাই বলো। ও আচ্ছা, হ্যাঁ তখন সব কথা বলতে পারিনি, ভয়ে যদি ধরা পড়ে যাই তাই। এবার বলো, তুমি নিশ্চয়ই শুধু হাসি শব্দ শুনোনি, আরো কিছু শুনেছিলে? কি শুনেছিলে তাই বলো। জানো, একটা মেয়ে না বলছিল প্রতিশোধ নেবে, ওকে যে খুন করেছে সেই খুনের প্রতিশোধ। ব্যাস এইটুকুই? না, আমার মনে হচ্ছিল মেয়েটা আমাকে মারতে এসেছে। তোমাকে কেন মারতে আসবে? আশ্চর্য কথা। আমার মনে হয় যে মেয়েটাকে খুন করার জন্য পুলিশ আমাকে খুঁজে বেড়াচ্ছে, সেই মেয়েটার আত্মা আমাকে মারতে এসেছিল। সে কেন তোমাকে মারতে আসবে? তুমি কি ওকে সত্যি সত্যি খুন করেছিলে? না না, আমি খুন করিনি, বিশ্বাস করো আমি খুন করিনি। আরে আস্তে আস্তে, সবাই জেগে যাবে তো। তুমি খুন করনি তো ওই মেয়েটা তোমাকে কেন মারতে আসবে? আমার মনে হলো তাই বললাম। ওই মেয়েটার আত্মাও হয়তো ভাবছে যে আমিই খুন করেছি, এই জন্য আমাকে মারতে এসেছিল। এই শোনো, ঠিক ঠিক করে বলো কিন্তু, তুমি কি সত্যি মেয়েটাকে? আরে না না, আমি কিছু করিনি, বিশ্বাস করো আমার মনে হলো তাই বললাম। উফ, আমি আর পারছি না, আমার আসলে মৃত্যু নিশ্চিত। হয় পুলিশের কাছে ধরা পড়ে আমি ফাঁসিতে ঝুলবো, না হয়তো ওই মেয়েটার আত্মা আমাকে মেরে ফেলবে। উফ, তোমার মাথা আসলেই খারাপ হয়ে গেছে। এসব আলতু ফালতু চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দাও, বুঝলে? আচ্ছা, তুমি যে বললে তোমার ছোট বোন উর্মি আমাকে ভয় দেখাচ্ছে, কথাটা কি সত্যি? সে ব্যাপারে আমি নিশ্চিত না, তবে হতে পারে, কারণ ও আমাকে একেবারে দুই চোখে সহ্য করতে পারে না। আমার বড় আপু রুমি ওকেও না। ও সব সময় আমাদেরকে বিরক্ত করার চেষ্টা করে। আমার সত্যিকারের বান্ধবীরা যখন বাড়িতে আসে ও ওদের সাথেও ওই রকমই করে। তাই বললাম আর কি। ও তো ছোট মানুষ, তাই হয়তো এরকম করছে, ওটা কোনো ব্যাপার না। দেখবে একটু একটু করে বড় হলে ও এমনি ঠিক হয়ে যাবে। এই বয়সে এরকম একটু হতেই পারে। তোমার এত বিজ্ঞের মতো কথা বলতে হবে না, এখন তুমি ঘুমাও। তবে তুমি যে মেয়েটার গলা শুনেছ, তোমাকে যা যা বলেছে সেসব তুমি আবার বাবা মাকে বলতে যেও না, বুঝলে? বুঝলাম। জাকিরকে কিছুতেই বুঝে উঠতে পারছে না সুমি। ওকে যেটা বলা হয় সেটাতেই রাজি হয়ে যায়, কোনো কথায় কোনো না নেই। নিজের কোনো বিচার বুদ্ধির ক্ষমতাও নেই, নাকি ইচ্ছে করে বোকা সেজে থাকার ভান করে আছে, ভেতরে ভেতরে করছে অন্য কোনো প্ল্যান। সুমির মনের মধ্যে শুধু একটা কথাই ঘুরঘুর করছে, জাকির যদি মেয়েটাকে নাই মারে তবে কেন মেয়েটার আত্মা ওকে ওভাবে শাসাতে আসবে? নাকি সুমির ধারণাই ঠিক, উর্মির জাকিরকে পছন্দ হয়নি বলে উর্মি ওকে ভয় দেখাচ্ছে? সুমি ঠিক করে জাকির দোষী হোক বা নির্দোষ, যেভাবেই হোক এই রহস্যের সমাধান তাকে করতেই হবে। বাবা, বাবা, বাবা। কে রুমি? এখন থেকে সব দেখতে পাবে। মানে? মানেটা হলো রহস্য ক্রমেই জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। কে দোষী কে নির্দোষ কিছুই বুঝে ওঠা যাচ্ছে না। চারিদিকে হাজার হাজার প্রশ্ন তৈরি হচ্ছে, কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর মিলছে না। জাকির কি আসলেই নির্দোষ, নাকি নির্দোষ হবার নাটক করছে? একটি মেয়ের গলা শুনতে পাচ্ছে জাকির, আবার সুমির বাবাও কার কথা শুনে পিছু নিলেন, আর হয়তো পড়ে গেলেন কোনো বিপদে। কার গলা শুনেছে জাকির? আর কে কথা বলল সুমির বাবার সাথে? কে সে? কোনো মানব নাকি কোনো অশরীরী আত্মা?
এত রাতে আবার কে এলো? উফ, আর ভালো লাগে না। সারাদিন বাড়ির এত কাজ করে রাতের বেলা যদি একটু ভালো ঘুম না হয়। আর আমার মেয়েগুলোও না হয়েছে এক একটা জনদরদি। কোত্থেকে কি সব উটকো ঝামেলা ঘরে তুলে নিয়ে আসে, যত সব। এই শুনছো? এই ও মা, ও আবার কোথায় গেল? কি গো, কোথায় গেলে তুমি? বাথরুমে গেছে বোধহয়। এই এত রাতে বাথরুমে কি করো? কোনো জবাব দিচ্ছ না? কি গো, শুনছো? এই ও মা, ছিটকিনি তো বাইরে থেকে আটকানো, তার মানে সে তো ভেতরেও নেই। তাহলে গেল কোথায় লোকটা? ও বাইরেই কোথাও গিয়েছিল না তো, সেই হয়তো দরজা ধাক্কাচ্ছে। আরে বাবা দাঁড়াও, আসছি, একটু দাঁড়াও। ঠান্ডাও এমন পড়েছে, তার মধ্যে সারা রাত টানা একটু ঘুমাতেও পারলাম না। আরে দাঁড়াও না, খুলছি। কি ব্যাপার, কাঁদে কি? কান্নার আওয়াজ বাইরের ঘর থেকে আসছে না? হ্যাঁ তাই তো। কে কে ওই ঘরে? কে? রুমি? কি হলো সুমির মায়ের? কেউ কি তাকে মেরে ফেললো, নাকি এগুলো সবই একটা দুঃস্বপ্ন, কোনো অলীক? আর সুমির বাবারই বা কি হলো? কোথায় গেলেন উনি? কেন চিৎকার করে উঠলেন? সুমির মাই বা কেন চিৎকার করে উঠলেন? কি হয়েছে ওনাদের সবার? কেউ কি ওদের মেরে ফেলতে চাইছে? কিন্তু কেন? কেউ তাদেরকে কেন মেরে ফেলতে যাবে? কি ক্ষতি করেছেন তারা? এর পেছনে কার হাত? জাকিরের? কিন্তু জাকিরের সাথে এই পরিবারের কি শত্রুতা? কেনই বা জাকির এদেরকে মেরে ফেলতে চাইছে? নিজের বিপদের সময় আশ্রয়দাতাকে কি কেউ মেরে ফেলতে চায়? তবে কি হচ্ছে এসব তাদের সাথে? কে? কার গলা? বাবা, মা, কি হয়েছে? তোমরা এভাবে চিৎকার করছো কেন? কোথায় তোমরা? ঘরেও তো নেই। শব্দটা তো মনে হচ্ছে বাইরে থেকে আসছে। হ্যাঁ তাই তো। আপু, এই শুনে আপু, ওর মা ঘরে নেই। নিশ্চয়ই কেউ এর মধ্যে বাবা মা দুজনকে মেরে ফেলেছে। কি আজে বাজে কথা বলছিস? বাবা মা ঘরেই আছে, চল তোকে দেখিয়ে না। চেষ্টা করিস তোরা, তুই আর রুমি আপু। কি মজা পাস বলতো? নিজেদেরকে মহান প্রমাণ করে কি মজা পাস? উর্মি, যথেষ্ট হয়েছে। এবার তুই ঘরে যা, ঘরে গিয়ে ঘুমা। এত রাতে এসব ভালো লাগছে না। তা তো আর ভালো লাগবেই না। সকাল হতে না হতে তো বাবা মায়ের কাছে কমপ্লেন করে দিবি যে আমি মাঝরাতে তোর ঘুম ভাঙিয়ে তোকে বিরক্ত করেছি। না, করব না। ওই যে আবারও মহান হওয়ার ধান্দা। তুই কি মনে করিস তোর এসব চালাকি আমি কিছুই বুঝি না? সব বুঝি। যা যা তুই এখন এখান থেকে। যাক, এতক্ষণ সবাই যে ভয়টা পাচ্ছিল তেমন কিছুই হয়নি। সুমির বাবা মা ঠিক আছেন, নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছেন। কিন্তু মনে মনে খুবই বিরক্ত হয় সুমি। উর্মি সবকিছুতেই খুব বেশি বাড়াবাড়ি করে। স্বপ্ন না দুঃস্বপ্ন কি যেন দেখেছে, তাই নিয়ে পুরো বাড়ি পারলে মাথায় তোলে। বাবা মায়ের উপর খুব রাগ হতে থাকে সুমির। ছোট মেয়ে বলে আদর দিয়ে দিয়ে এভাবে মাথায় তুলতে হবে? পান থেকে চুন খসলেই যেন চিৎকার চেঁচামেচি করে পুরো মহল্লা এক করতে হবে। মাঝে মাঝে সুমি ওর দুই বোনকে খুব হিংসা করে। পড়াশোনায় ভালো বলে মনে হয় ওরা বাবা মার কাছ থেকে একটু বেশি আদর পায়। কিন্তু পরে আবার নিজের মনেই হাসে সুমি। বাবা মার কাছে তো সব সন্তানই সমান, তবে ছোটরা আসলে একটু বেশি আদর পায়। উর্মিকে কি সুমিও ছোট বোন বলে একটু বেশিই ভালোবাসে না? ঠিকই বাসে। ঘুমের মধ্যে বাবা মাকে স্বপ্ন দেখে সুমি।
মনে হচ্ছে অনেক দূর থেকে সুমিকে ডাকছে ওর বাবা মা। বাবা, মা, কোথায় তোমরা? ওই যে আবার ওই চিৎকার। আমি সুমিকে বলেছিলাম, আমার কথাও বিশ্বাস করলো না। না, কে যেন মারছে বাবা মাকে। না, আমাকে কিছু একটা করতে হবে। কি ব্যাপার? দরজাটা খোলা কেন? একটু আগে তো বাইরে থেকে লাগানো ছিল, এখন হঠাৎ খুলে গেল কিভাবে? চিৎকারটা তো বাইরের ঘর থেকে আসছে। একা একা যাবো কি করে ওই ঘরে? একা যাওয়াটা কি ঠিক হবে? আমার তো খুব ভয় হচ্ছে, কিন্তু সুমিকে ডাকলে তো ওই মহারানীটা উঠবে না। তার চেয়ে বরং আমিই যাই, গিয়ে দেখি। কে চিৎকার করে? কে? উর্মির গলা না? কি ব্যাপার? কি হচ্ছে ওদের? ওরা সবাই চিৎকার করছে কেন? উর্মি তাহলে ঠিকই বলছিল, বাবা মার কিছু একটা হয়েছে। কিন্তু বাবা মা তো ঘরেই ছিল। যাই, আগে ঘরে গিয়ে দেখে আসি। হুমা, এ কি? বাবা মা তো নেই, ওখানে তো বালিশ দিয়ে রাখা। তারপরে তখনও বাবা মা ছিল না, আমরা অন্ধকারে বুঝতে পারিনি। উর্মি কোথায়? উর্মি ঘরে গিয়ে দেখে আসি। এ কি? উর্মিও তো ঘরে নেই, তাহলে কি হলো? কোথায় গেল ওরা? এভাবে চিৎকারই বা করছে কেন? বাইরের ঘর থেকে আসছে চিৎকারটা। আমাকে যেতে হবে, গিয়ে দেখতে হবে, ওদেরকে বাঁচাতে হবে। বাইরের দরজাটা এভাবে হাটপাট করে খোলা কেন? তার মানে ওদেরকে কেউ ওই ঘরে ধরে নিয়ে গেছে। সুমির চিৎকার শুনে ছুটে আসে জাকির। এতক্ষণ কি হয়েছে তার কিছুই সে জানে না, কিন্তু এসে অবাক হয়ে যায়। আমরা গল্পের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এখনো কি সবকিছু পরিষ্কার হবে না আমাদের সামনে, নাকি রহস্যের এই সবে শুরু? সুমি, সুমি, কি হয়েছে? এভাবে চিৎকার করলে কেন? সব শেষ, আমার বাবা মা বোন সবাই শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। ও মাই গড, এটা কিভাবে হলো? ও কি নৃশংস! কে কখন কিভাবে এদের? তুমি এদেরকে খুন করেছো, তাই না? তুমি এদেরকে খুন করেছো। সুমি, আমি কেন? তুমি খুন করেছো এদেরকে। না সুমি, বিশ্বাস করো। এখনো তোমাকে বিশ্বাস করতে বলছো? এখনো বিশ্বাস করবো তোমাকে? তোমাকে বিশ্বাস করে এই বাড়িতে আশ্রয় দিলাম, আর তুমি আমার বাবা মা বোনকে। তুমি আমাকে ভুল বুঝছো সুমি, আমি সত্যিই কিছু করিনি। কেন করলে? কেন করলে তুমি আমাদের সাথে এরকম? আমি কি ক্ষতি করেছিলাম তোমার? কেন তুমি মেরে ফেললে ওদেরকে? শোনো সুমি। বাবা, বাবা, খবরদার বলছি, কাছে আসবে না, কাছে আসবে না। এবার তুমি আমাকে মারতে চাও না?
ক্ষমতা ছাড়বে না। না সুমি, আমি কেন তোমাকে মারবো? ওই মেয়েটাকেও তুমি খুন করেছিলে তাই না? না, আমি কাউকে খুন করিনি। দেখো সুমি, তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছো। আমাদের কি এখন উচিত না মাথা ঠান্ডা করে এইসব খুনের রহস্য সমাধান করা? সব সমাধান হয়ে গেছে, সব রহস্য সমাধান হয়ে গেছে। এখন তুমি স্বীকার করো, ওই মেয়েটা কে? আমি সত্যিই জানি না। আমি জানি না ও কে ছিল। আমি জানি ও কে ছিল। ও ছিল আমার বড় বোন রুমি। রুমি? ও রুমি ছিল সেটা তুমি কিভাবে জানলে? আমি জানবো না তো কে জানবে বলো? কারণ ওকে তো খুন করেছি আমি। তুমি? তুমি ওকে খুন করেছো? হ্যাঁ, আমি ওকে খুন করেছি। বাবা মা যখন গ্রামের বাড়িতে গিয়েছিল সেই সময় আমি ওকে মারার প্ল্যান করি। শহরে গিয়ে ওকে ফোন দিয়ে ওই বাসার ছাদে রাখি। ছাদে ডেকে নিয়ে ওকে আমার প্রিয় ছুরিটা দিয়ে মনের সুখে কষ্ট দিয়ে দিয়ে মেরে ফেলি। কারণ ও তো আমাকে অনেক কষ্ট দিয়েছে, ছোটবেলা থেকে অনেক কষ্ট দিয়েছে। আমি পড়ালেখায় ওদের মতো অত ভালো ছিলাম না, তাই বাবা মা আমাকে অনেক কথা শোনাতো। আমি খুব কষ্ট পেতাম, কিন্তু কোনো দিন প্রকাশ করিনি। আর সহ্যের তো একটা সীমা থাকে তাই না? তাই আমি প্ল্যান করি ওদের সবাইকে মেরে ফেলবো। এদেরকে মেরে ফেলে যদি আমার জেলও হয় হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমার এই কেসের সাথে জড়িয়ে যাওয়া তো একেবারে কাকতালীয় ব্যাপার। তুমি ভুল করে রুমির পেছন পেছন ওই বাড়িতে ঢুকলে ঠিকই, কিন্তু তুমি এভাবে খুনের সাথে ফেসে যাবে সেটা আমিও ভাবিনি। আর তোমার কপালটা কত খারাপ দেখো, যাকে খুনের দায়ে তুমি পালিয়ে বেড়াচ্ছ তারই খুনের কাছে এসে তুমি আশ্রয় নিলে। বাহ, চমৎকার! তোমার বুদ্ধির তারিফ করতে হয়। আমি বিশ্বাস করতে পারছি না কোনো মানুষ নিজের বোন বাবা মাকে এভাবে মেরে ফেলতে পারে। কিভাবে পারলে তুমি এসব? কিভাবে করলে? শোনো, এইসব লেকচার বাজি আমার সাথে করতে এসো না, বুঝলে? যেগুলো নিয়ে সাফার করে শুধু সেই জানে, সেই বোঝে। ছোটবেলা থেকে সবার সামনে আমাকে উঠতে বসতে অপদস্থ করা হয়েছে। আমার সামনে আমার বোনদেরকে বাহবা দেয়া হয়েছে। এটা যে কি পরিমাণ কষ্টকর। যার সাথে এমনটা না হয় তার পক্ষে বোঝা কখনো সম্ভব না। তাই তুমি বুঝবে না। আর কিভাবে করলাম? প্রথমে রুমির গলা নকল করে বাবাকে মেরে ফেললাম। তারপর দরজায় ধাক্কা দিয়ে বাবার চিৎকারের রেকর্ড বাজিয়ে মাকেও ওই ঘরে ডেকে নিয়ে গিয়ে মাকেও শেষ। তারপর পালা এলো আমার আদরের ছোট বোন উর্মির। বাবা মায়ের চিৎকারের রেকর্ড বাজিয়ে ওকেও একইভাবে ভয় দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে মেরে ফেললাম। সহজ, কত সহজ খুন করা, একটা মানুষের জীবন শেষ করে ফেলা। তবে চাইলে সারা জীবন ধরেও কাউকে নিঃশেষ করা যায়। আমার আপনজনেরা আমাকে যেভাবে শেষ করেছে, এবার যে
তোমার পালা জাকির। আমি কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? আমার সব ভালো কাজের সাক্ষী যে শুধু তুমি। তোমাকে আমি কিভাবে রেহাই দেই বলো? তোমাকে মেরে ফেললেই তো আমার কাজ শেষ হয়ে যাবে। সুমি, তুমি মানসিকভাবে অসুস্থ। তুমি একটা বদ্ধ উন্মাদ। তুমি একটা সাইকো। আমি জানি আমি সাইকো, আমি পাগল, আমি বদ্ধ উন্মাদ, আমি খুনি। আর এবার আমি তোমাকে খুন করব। এবার আমি তোমাকে খুন করব, তোমাকে খুন করব। পৃথিবীতে এমন অনেক, বলতে পারেন হাজার হাজার প্রশ্ন আছে যার কোনো উত্তর মেলে না। প্রশ্ন সবসময় প্রশ্নই হয়ে থেকে যায়। সুমি কেন এমন করলো তা এখন শুধুই প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খুঁজে কোনো লাভ নেই। এর উত্তর মিললেও ফিরে আসবে না রুমি, উর্মি, ওদের বাবা মা আর জাকির। আর এরপর সুমির সাথে কি হবে সেটাও একটা প্রশ্ন। সুমি কি নিজে আত্মসমর্পণ করবে নাকি পালিয়ে বেড়াবে জীবনভর? বন্ধুরা, শেষ হয়ে গেল আজকে কুয়াশার মূল কাহিনী। এবং আজকের কাহিনীর নাম ছিল সাইকো। অদ্ভুত একটা ঘটনা শুনলাম আমরা, এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম যে চিৎকারের শব্দ শুনলাম সুমির, অর্থাৎ সুমি হয়তো নিজেই আত্মহত্যা করেছিল। তার বাবা মা বোনকে খুন করে, এবং সে যাকে ফাঁসিয়েছিল জাকির, তাকেও সে খুন করে নিজেই হয়তো আত্মহত্যার পথ বেছে নেয়। এবং কোন মানসিক রোগী ছাড়া এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব না। সে একজন মানসিক রোগী ছিল, সেটাই শেষ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। যাই হোক,